অনেকেই বলে চিংড়ি মাছ জলের পোকা। যদি পোকা হয়ে থাকে তবে আমি পোকাই সন্তুষ্ট। এর কারণ হচ্ছে যত মাছই আছে না কেন তার মধ্যে চিংড়ি মাছটা আমার ভীষণই পছন্দের। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখানে 10টা মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের আলুগুলো এবারে একটু শক্ত, আমি জানি না কেন খুবই সময় লাগছে জাল হতে, সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে আলুটা ছিলে তারপরে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে পুঁইশাক ভাজি করছি। তো যাই হোক, আমি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সবসময় সরিষার তেলে রান্না করতে বেশি পছন্দ করি। আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। তো আমি এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভাজি করে নিব। জাস্ট এপিট ওপিট উল্টে যখনই লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আমি খুব বেশি ভাজি করব না। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, যাতে চিংড়ি মাছের গায়ে খুব সুন্দর একটা কালার আসে। আর এই কালারটা কিন্তু আপনার রান্না করার পরেও থাকবে, চিংড়ি মাছ থেকে উঠে যাবে না। অনেক সময় দেখা যায় মাছ রান্না করার সময় বা যাই রান্না করার সময় হোক না কেন, যে কোনো মাছ আপনি রান্না করার পরে কিন্তু সাদা সাদা হয়ে যায়। যতই মশলা দেওয়া হোক মাছের গায়ে যেন মশলাই লাগে না। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এতে করে মাছটা যেমনি দেখতে সুন্দর লাগবে ঠিক তেমনি খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে খানিকক্ষণ পরেই আমি কিন্তু চিংড়ি মাছটা নামিয়ে নিব। আর চিংড়ি মাছটা রান্না করার আগে যদি বেশিক্ষণ ভাজি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় মাছটা শক্ত হয়ে যায় আর এর মধ্যে ঝোলের মশলা কিছুই ঢুকে না। তো দেখুন, এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। আমি এখানে তেলের মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হাতে মাখাইনি। তো আপনারা যারা হাতে মাখাতে চান তারা চিংড়ি মাছটায় সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবেন। আমার চিংড়ি মাছটা ভাজি করা হয়ে গিয়েছে। দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কীরকম ভাজি করেছি। জাস্ট এপিট ওপিট উল্টে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব সেই অল্প সেদ্ধ করা আলুগুলো। একটা সিটিতে কিন্তু আলুটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলোকে দিয়ে এবারে খুব সুন্দরভাবে একটু ভাজি করে নিব, জাস্ট গায়ে একটা কালার ধরা পর্যন্ত। যেহেতু তেলের মধ্যে অলরেডি হলুদের গুঁড়া দেওয়া আছে, তাই আলুর মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া দেইনি। আর লবণ তো দেওয়াই যাবে না, যেহেতু আমরা আলুটা 60% অলরেডি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুটা খানিকক্ষণ ভাজি করার পরে যখন গায়ে একটু কালার ধরে এসেছে, এই সময় আমি আলুটা সম্পূর্ণ নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখাচ্ছি ঠিক কতটা ভাজি করবেন। এবারে ওই একই তেলের মধ্যে আমি কিছু রাঁধুনি ফোড়ন দিয়ে দিব। রাঁধুনি ফোড়নে চিংড়ি মাছ আলুর তরকারি আমার কাছে ভীষণই মজার লাগে। আমি হাতে খানিকটা রাঁধুনি নিয়ে এভাবে কিন্তু সুন্দর করে ডলে দিলাম, কারণ এভাবে ডলে দিলে রাঁধুনির গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। রাঁধুনিটা খুব সুন্দরভাবে পুড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। একটু সাবধানে দিবেন, কারণ এই সময় তেলটা কিন্তু খুবই গরম থাকে। আর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। যেহেতু আমার কড়াইটা ছোট, তাই তেলটা চারদিক থেকে খুব বেশি ছিটে। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর আপনারা যদি এভাবে তেলের মধ্যে না দিতে চান তাহলে একটু কুসুম গরম জলের মধ্যে মশলাটা আগে থেকে গুলে নেবেন, তাহলে আর তরকারির মধ্যে কিন্তু গুঁড়া মশলাটা ভাসবে না। এবারে মশলাটা খুব সুন্দরভাবে কষে এলে আমি এর মধ্যে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম। শর্টকাটে রান্না করতে চাইলে বা যে পরিমাণে গরম পড়েছে এতে কিন্তু সাদামাটা ঝোলই বেশি ভালো লাগে, সেভাবে রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই অনেক পছন্দ হবে, কারণ এটা খুবই সাদামাটা একটা রান্না। তো এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোলঝোলি করব, এ কারণে জলটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবারে যখন ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি একটা টমেটো গ্রেট করে দিয়েছি। টমেটোটা আমার ফ্রিজে ছিল, আমি ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করি। তো টমেটোটা বের করে একটু জলে ধুয়ে নিয়েছি। এরপরে খুব সুন্দরভাবে কিন্তু টমেটোর খোসাটা ছিলে নেওয়া যায়। আপনারা শুধুমাত্র হাতের সাহায্যেই টমেটোর খোসাটা ছিলে নিতে পারবেন। এরপরে একটা ছুরি দিয়ে একটু গ্রেট করে
তারপরে টমেটোটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আমি ছুরি দিয়েই করে নিয়েছি, কারণ ছুরি দিয়ে করলে হাতে ঠান্ডা টমেটো বেশিক্ষণ ধরে রাখার প্রয়োজন পড়ে না। এবারে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচ না, মরিচগুলো পেকে গিয়েছে। যাই হোক, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। তো আমি এখানে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন এরই মাঝে কিন্তু আমাদের আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল রাখবেন, কারণ আপনি যখন এটা নামিয়ে নেবেন তখন কিন্তু আলুর মধ্যেও অনেকটা পরিমাণে ঝোল ঢুকে যাবে। এ কারণে একটু ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করেন তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে দিবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মাত্র খানিকক্ষণের মধ্যেই দারুণ মজার একটা রেসিপি। দুপুরে লাঞ্চে অথবা রাতে ডিনারে কিন্তু এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।